আসসালামু আলাইকুম। আজকে আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণী জগতের তৃতীয় পর্ব প্লাটিহেলমিনথেস। যেটা প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা কৃমি। তো আগের ক্লাসগুলোতে আমরা পরিফেরা এবং নিডারিয়া নিয়ে আলোচনা করেছিলাম। যে পরিফেরা 1 নম্বর পর্ব, নিডারি হচ্ছে 2 নম্বর পর্ব। তাহলে আমরা কি জানি যে পর্বগুলো কি ক্রমান্বয়ে উন্নতির দিকে যায়। তো সেই সিরিয়ালে এটা হচ্ছে 3 নাম্বার পর্ব, অর্থাৎ পরিফেরা এবং নিডারিয়া থেকে সামান্য উন্নত বা ভালোই উন্নত। তো আমরা যদি এইটা মনে রাখতে চাই, আগেও আমরা পরিফেরা নিডারিয়ার বিভিন্ন কৌশল শিখেছি যে কিভাবে আমরা মনে রাখতে পারবো। তো এই যে আমাদের প্লাটিহেলমিনথেস, সেটা মনে রাখার একটা কৌশল হচ্ছে একটা পাতা। এই পাতার বৈশিষ্ট্যগুলো মনে রাখার মাধ্যমে আমরা প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো। তো প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য মনে রাখার আগে আমরা এর নামটা বিশ্লেষণ করে নেই আগে। তো প্লাটিহেলমিনথেস এই শব্দটা আসছে একটা গ্রিক শব্দ, দুইটা গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে প্লাটি শব্দটা আসছে প্লাটিস থেকে। প্লাটিস থেকে, যার অর্থ হচ্ছে ফ্ল্যাট বা চাপা। তো প্লাটিস মানে হচ্ছে ফ্ল্যাট বা চাপা, এবং হেলমিনথেস আসছে হচ্ছে হেলমিন্থ থেকে, হেলমিন্থ, যার অর্থ হচ্ছে ওয়ার্ম বা কৃমি। তাহলে কি এটা এক জাতের কৃমি? যেহেতু বিশেষণ হেলমিনটা পিছনে আছে বিশেষ্য, তাহলে কৃমি। এবং এটা কেমন কৃমি? এটা হচ্ছে চ্যাপ্টা কৃমি, যেহেতু প্লাটিস মানে ফ্ল্যাট কৃমি। তো এই জন্য এটাকে চ্যাপ্টা কৃমিও বলা হয়। তাহলে প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত যে সকল কৃমি আছে তাদেরকে চ্যাপ্টা কৃমি বলা হয়। আর একটা কৃমি আছে যেটা প্লাটিহেলমিনথেস থেকে উন্নত, সেটা হচ্ছে নেমাটোডা, সেটা হচ্ছে গোল কৃমি। তো চ্যাপ্টা এবং গোল বা এটাকে, এর আকৃতিটা ফিতার মতো, ঠিক আছে? তো এটা মনে রাখার আগে আগে যখন আমরা চিত্রে যাব তার আগে প্রতিটা পর্বের মতো আমরা ভিত্তিটা আগে শেষ করি। তো ভিত্তি, এই যে 6টা ভিত্তি, সংগঠন, ক্রমমাত্রা, ভ্রূণস্তর, প্রতিসাম্যতা, খণ্ডকায়ন, সিলোম এবং নটোকর্ড, তার মধ্যে যদি আমি সংগঠন ক্রমমাত্রার দিকে লক্ষ্য করি, সংগঠন ক্রমমাত্রা আমাদের 4 ধরনের সংগঠন ক্রমমাত্রা ছিল। এগুলো সিরিয়াল ওয়াইজ সাজানো হয়। যেমন ধরো কোষীয় মাত্রার গঠন পরিফেরাতে, কোষ টিস্যু, নিডারিয়াতে, টিস্যু অঙ্গ, এটা হবে প্লাটিহেলমিনথেস 3 নাম্বার পর্বের। তাহলে এটা কি টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন মাত্রা? তাহলে এটা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার গঠন। এবার যদি আসি আমি ভ্রূণ স্তরে, ভ্রূণ স্তর কেমন? আমরা পড়েছি নিডারিয়াতে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণ স্তরীয়, ওইটা 2 নাম্বার পর্ব ছিল, এবং ওটা ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরী বা দ্বিভ্রূণ স্তরীয়। তারপর এটা হচ্ছে 3 নাম্বার। আমি যদি মনে রাখি 3 নাম্বার থেকে বাকি সবগুলো হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিভ্রূণ স্তরীয় বা ত্রিস্তরী। তো এটাকে আমি বলবো ত্রিভ্রূণ স্তরীয়। এবং যদি লক্ষ্য করি নিডারিয়া দ্বিভ্রূণ স্তরীয় ছিল, ওইটা শেষ। ত্রিভ্রূণ স্তরীয় বাকি কতগুলো আছে? 7টা আছে। তো এই 7টার প্রথম শুরু হয়েছে হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেসে। তাহলে এটা কি প্রথম ত্রিভ্রূণ স্তরীয় বলা যায়, যে প্রথম ত্রিভ্রূণ স্তরীয় প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক। তারপর যদি বলে প্রতিসাম্যতা, তো প্রতিসাম্যতা চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে কি হয়? একটা চ্যাপ্টা কৃমি, ধরো এই যে পাতা, এটাকে আমি মডেল হিসেবে নিয়েছি। তো এইটাই হচ্ছে ধরো একটা চ্যাপ্টা কৃমি। তো এইটাকে যদি আমি এই মাঝ বরাবর কেটে 2 ভাগ করি, দুইটা ডান এবং বাম খণ্ডাংশে বিভক্ত করি, তাহলে সমান 2টা খণ্ডাংশ পাওয়া যাবে অবশ্যই। যেমন আমার বডিকে আমি যদি স্যাজিটাল তলে বা লম্ব অক্ষ বরাবর কাটি, তাহলে কি পাবো? সমান 2টা অংশে বিভক্ত পাবো। তেমনি এই যে কৃমি আছে, ধরো এইটা পাতা না, এটা হচ্ছে চ্যাপ্টা কৃমি, এটাকেও যদি আমি মাঝ বরাবর কাটি তাহলে সমান 2 অংশ পাবো। তাহলে এটা কি 2টা পাশ বা 2টা পাশ সমান, তাহলে এটাকে বলা হয় বাইল্যাটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইল্যাটারাল সিমেট্রি। এবার যদি বলি খণ্ডকায়ন, খণ্ডকায়ন আমরা পড়েছি শুধুমাত্র 2টা পর্বে খণ্ডকায়ন দেখা যায়। একটা হচ্ছে অ্যানেলিডা
আরেকটা হচ্ছে আর্থ্রোপোডা। অ্যানেলিডাতে দেখা যায় সমখণ্ডকায়ন আর আর্থ্রোপোডাতে দেখা যায় অসমখণ্ডকায়ন। তাহলে এইটা যেহেতু প্লাটিহেলমিনথেস, এখানে অবশ্যই খণ্ডকায়ন দেখা যাবে না, তাহলে এটা কি অখণ্ডকায়িত প্রাণী বা অখণ্ডকায়িত জীব পর্ব, অখণ্ডকায়িত। এবার যদি বলি সিলম, এটা কি সিলম। তো 3 নম্বর যে আমাদের প্রাণীটা আছে, যদিও এটা কি ত্রিস্তরী প্রাণী, আমরা পড়েছি ভ্রূণস্থ ত্রিস্তরী, যদিও ত্রিস্তরী হওয়া সত্ত্বেও যে এর কি থাকবে, এর সিলম থাকার কথা, কিন্তু এখানে কি বাস্তব ক্ষেত্রে কোনো সিলম থাকে না। এর যদি আমি দেহের অভ্যন্তরে লক্ষ্য করি, এই তো এই চিত্রটা, এটা হচ্ছে একটা চ্যাপ্টা কৃমিকে মাঝখান দিয়ে কাটলে, এটা এই দিক দিয়ে কাটলে এই এই বরাবর যে তলটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই তল, সম্মুখ তল যেটা বলা হয়। তো এইটার যে গঠন, এই যে বাইরের প্রাচীর, সেটাকে আমি বলবো হচ্ছে দেহ প্রাচীর, দেহ প্রাচীর। এই যে ভিতরে ভিতরে যে একটা গহ্বর বা নালীর মতো দেখা যাচ্ছে গোল, সেটাকে বলবো পৌষ্টিক নালী। এখন দেখো, এই যে পৌষ্টিক নালী এবং এই যে দেহ প্রাচীর, তার মাঝখানে এই যে সবুজ চিত্রে দেখা যাচ্ছে সবুজ যে অংশটা, এখানে হচ্ছে মেসেনকাইম, এটাকে বলা হয় মেসেনকাইম। তাহলে মেসেনকাইম এক ধরনের পদার্থ যেটা দিয়ে আমাদের পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মাঝখানের যে অংশটা সেটা পরিপূর্ণ থাকে। তো মেসেনকাইম, মেসেন আসছে হচ্ছে মাঝখান থেকে, তাহলে দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝখানে, তাই এটাকে বলা হয় মেসেনকাইম। এবং মেসেনকাইম কিন্তু এক ধরনের প্যারেনকাইমা জাতীয় টিস্যু দিয়ে গঠিত। তো এই যে মেসেনকাইমে পরিপূর্ণ হয়ে গেল, এখানে কি মাঝখানে মেসোডার্ম স্তরে এখানে কি কোনো ফাঁকা জায়গা থাকলো? অবশ্যই থাকলো না, যেহেতু এটা মেসেনকাইম বা প্যারেনকাইমা টিস্যু দিয়ে পূর্ণ হয়ে গেছে। তো এই জন্য এটা ত্রিস্তরী প্রাণী হওয়া সত্ত্বেও এদের কোনো সিলোম নেই। তাহলে সিলোম যদি না থাকে, তাহলে আমি সেটাকে কি বলবো? অ্যাসিলোমেট বলবো, অ্যাসিলোমেট বলবো, বা সিলমবিহীন। মানে নেই, সিলোমেট মানে সিলমযুক্ত, তাহলে অ্যাসিলোমেট মানে কি সিলমবিহীন। এবার আসলে নটোকর্ড, নটোকর্ড শুধু কর্ডাটাদের থাকে, তাহলে প্লাটিহেলমিনথেস কি নন কর্ডেট। তো দেখো, এইটা আমাদের ভিত্তি থেকে 6টা পয়েন্ট বলা শেষ। এগুলো কিন্তু আমরা একটা বা দুইটা পয়েন্টের মধ্যে শেষ করে দেব। এইবার আসি আসল জায়গায়। আমরা মনে রাখার জন্য একটা পাতাকে সিম্বল হিসেবে নিয়েছি। তো আমরা পাতার দিকে লক্ষ্য করব এবং আমরা কি প্রতিটা পয়েন্ট মনে রাখবো। দরকার পড়ে পরীক্ষার হলে আমরা একটা পাতার চিত্রও এঁকে নিতে পারি, ঠিক আছে? এখন দেখো, এই হচ্ছে একটা পাতা, যদিও চিত্রটা খারাপ হয়েছে। পাতা বেসিক্যালি একটা কাঁঠাল পাতা, যদি আমি লক্ষ্য করি, একটা হাতে কাঁঠাল পাতা নেই, তাহলে কাঁঠাল পাতার উপরে যদি হাত বোলাই, তাহলে কি দেখতে পাবো? ওইটা একটু সিল্কি টাইপের স্মুথ হয়, ওর উপরের আবরণটা কেমন হয়? স্মুথ হয়। কেন স্মুথ হয়? আচ্ছা, আমরা কি কখনো মোমবাতিতে হাত দিয়েছি? মোমবাতি, মোমবাতির গায়ে হাত দিলেও কিন্তু কি স্মুথ হয়, তাই না? তাহলে কাঁঠাল পাতার উপরেও স্মুথ, আবার মোমবাতিতেও স্মুথ। তো এমন কিছু পদার্থ কাঁঠাল পাতার উপর থাকে যেটার জন্য কাঁঠাল পাতাটা স্মুথ হয়, ওই মোমের মতো। তাহলে এক ধরনের পদার্থ থাকে যেটা মোম জাতীয়, যার জন্য কাঁঠাল পাতা স্মুথ হয়, এবং যে কোনো পাতাই ওই রকম মোটামুটি স্মুথ হয় বা মসৃণ হয়। তো এমন কোন পদার্থ থাকে এবং সেটা মোমের মতো? মোম কেন দেওয়া হয়? মোম হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ, ঠিক আছে? যেন উদ্ভিদ অতিরিক্ত প্রশোধন না করতে পারে বা অতিরিক্ত বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত পানি দেহ থেকে বের করে না দিতে পারে, সেই জন্য উদ্ভিদের পাতায় আল্লাহ কি করেছেন? আমাদের মোম জাতীয় পদার্থ দিয়ে দিয়েছেন, যেন ওই পানিটা বের না হয়ে যেতে পারে। তো এই মোম জাতীয় পদার্থ যেগুলো উদ্ভিদের পাতায় থাকে, সেটাকে বলা হয় কিউটিকল। কিউটিকল কিউটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। কিউটিকল কি দিয়ে তৈরি? কিউটিকল কিউটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, এবং কিউটিকল হচ্ছে এক ধরনের মোম জাতীয় পদার্থ। তাহলে মনে রাখবো যে পাতায়, মানে আমাদের যে কাঁঠাল পাতা সিম্বল হিসেবে বললাম, তাহলে পাতার উপরে কি আছে? মসৃণ মোম জাতীয় পদার্থ, কিউটিকল আছে পাতায়। তেমনি আমাদের যে প্লাটিহেলমিনথেস আছে, তার বডির উপরেও কিউটিকল আছে, ঠিক আছে? তাহলে এর উপরে কি আছে?
কিউটিকল আছে, এবং আমি কি নিছি, সিম্বল নিছি পাতা। তাহলে এটা কি পাতা বা ফিতার মতো পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চাপা। এক নম্বর হচ্ছে পাতা, পাতা বা ফিতার মতো পৃষ্ঠীয় অঙ্কীয়। পৃষ্ঠীয় অঙ্কীয় বলতে কি বোঝায়? ধরো ফিতা আমার কাছে নেই, আমার কাছে একটা বেল্ট আছে, ঠিক আছে? এই যে বেল্ট, এটা এই রকমই ফিতা, সেম ধরনের। তো ফিতা যদি এই রকম হয়, তাহলে এটা হচ্ছে এর পিঠ, আমি যেটা পিঠ, এটা পিঠ, এটা হচ্ছে অঙ্কীয় বা পেট, ঠিক আছে? এটা পিঠ, এটা পেট। তাহলে পিঠকে বলা হয় পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় ভাগ বা পৃষ্ঠীয় প্রান্ত, এবং নিচে যেটা পেট অংশ সেটাকে বলা হয় অঙ্কীয় প্রান্ত। তাহলে ফিতার মতো বা পাতার মতো পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে এটা কি চাপা। তো পাতা বা ফিতার মতো পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চাপা, সেই জন্য কি এটাকে ফিতা কৃমি বলা হয় বা চ্যাপ্টা কৃমি বলা হয়, ঠিক আছে? তাহলে পাতা বা ফিতার মতো পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চাপা। এবং এই যে আমি বললাম পাতা স্মুথ কিউটিকল আবরণ দিয়ে গঠিত, তাহলে দেহত্বক কিউটিকলে আবৃত থাকে, ঠিক আছে? আর একটা পয়েন্ট মনে রাখবো, সিলিয়া যুক্ত আবরণীতেও আবৃত থাকতে পারে। সিলিয়া কি? সিলিয়া হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রোমের মতো গঠন, মানে আমাদের যেমন লোম আছে তেমনি এর থেকেও ছোট 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 গঠন। যেমন কিছু কিছু আমাদের ফণিমংসা বা ক্যাকটাস জাতীয় যে সকল গাছ আছে সেগুলোতে মাঝে মাঝে রোম জাতীয় দেখা যায়, সিলিয়া। তো এই হচ্ছে সিলিয়া যুক্ত এপিডার্মিস। এপিডার্মিস মানে হচ্ছে বাইরের আবরণ, বাইরের ত্বক। তাহলে সিলিয়া যুক্ত এপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত হবে, ঠিক আছে? ইজিলি বলতে পারছি পাতা থেকে। এখন পাতার দিকে যদি লক্ষ্য করি, এটা হচ্ছে পাতার বৃন্ত, এটা পাতার কি বৃন্ত বা বোটা বলা যায়। তো পাতার যেমন বোটা আছে, বোটা মাথার দিকে থাকে, তো এটা হচ্ছে এর মাথা। তারপরে এই দিকে ক্রমান্বয়ে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে লেজ। তো বলতে গেলে বৃন্ত বা বোটা, এটার সাথে যদি তুলনা করি প্লাটিহেলমিনথেসে, প্লাটিহেলমিনথেসের যে মাথাটা আছে, মাথায় এইরকম বৃন্তর মতো চোষক বা হুক থাকে। কেন হুক থাকে ভাই বা চোষক থাকে? কারণ এরা কিন্তু মুক্তজীবী নয়। কিছু প্রজাতি মুক্তজীবী হলেও বেশিরভাগ প্রজাতি হচ্ছে পরজীবী। পরজীবী মানে যে পরের ওপর নির্ভর করে বেঁচে থাকে। তো এরা পরজীবী কিভাবে? এরা আমাদের দেহে অবস্থান করে এবং আমরা যে সকল খাবার খাই তার কিছু অংশ এরা খেয়ে ফেলে। খেয়ে ফেলে এরা আমাদের খাদ্যের ঘাটতি দেখায় এবং আমাদের পুষ্টির অভাব তৈরি করে। তো এরা হচ্ছে এইভাবে বেঁচে থাকে সম্পূর্ণ আমাদের ওপর বা প্রাণীর ওপর নির্ভর করে বা উদ্ভিদের ওপর নির্ভর করে। তো এই জন্য আমাদের চোষক লাগবে, যেন এখানে বসা মাত্র সেটা চুষে ওই খাবারগুলোকে খেয়ে ফেলতে পারে। তাহলে চোষক লাগবে বা সাকার সিস্টেম লাগবে, এবং আংটা লাগবে, যেন এখানে বসা মাত্র সেটা যেন আর ছাড়ে না যেতে পারে, মানে ভালোভাবে সংযুক্ত হতে পারে, সেই জন্য আংটা লাগবে বা হুক লাগবে। তাহলে এটা কি পোষক দেহে সংযুক্তির জন্য এর কি আছে? চোষক বা হুক। হুক মানে কি আংটার মতো, তাই না? হুক থাকে। এবং এই যে আমাদের প্লাটিহেলমিনথেসের পর্বের যে সকল জীব আছে তাদের দেহে কিছু খণ্ডক সদৃশ খণ্ড 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 অঙ্ক আছে, সেটাকে বলা হয় প্রোগ্লটিড। কি বলা হয়? প্রোগ্লটিড। এবং এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোগ্লটিড কোন পর্বে থাকে? প্রোগ্লটিড থাকে প্লাটিহেলমিনথেসে। এখন মনে রাখবো কিভাবে? পথে প্রোগ্লটিড, পথে প্লাটিহেলমিনথেস। এখন বলতো পাতা, পথে পাতা, পথে প্লাটিহেলমিনথেস। তাহলে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য মনে রাখবো পাতা দিয়ে, আবার প্লাটিহেলমিনথেসে প্রোগ্লটিড থাকে সেটাও প দিয়ে। তাহলে পথে পাতা, পথে প্লাটিহেলমিনথেস, পথে প্লাটিহেলমিনথেস, পথে কি প্রোগ্লটিড। প্রোগ্লটিড, ঠিক আছে? এটা হচ্ছে একটা খণ্ডক সদৃশ গঠন। এবার যদি আমি লক্ষ্য করি, এই যে আমাদের পাতা আছে, এই বৃন্ত শেষ বৃন্ত থেকে যদি ভিতরের দিকে যাই, এটা হচ্ছে একটা মূল শাখা, তাই না? এটা হচ্ছে শাখা। এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি প্রতিটাই শাখা থেকে উৎপন্ন প্রশাখা। এই যে প্রধান শিরা, সেখান থেকে কি উপশিরা বা প্রশাখা তৈরি হয়েছে। তাহলে আমি যদি এই প্রধান শাখাটাকে পৌষ্টিক নালীর সাথে তুলনা করি, এটা হচ্ছে মুখ, মুখের পর কি পৌষ্টিক নালী তৈরি হবে। তো এইটা যদি পৌষ্টিক নালী হয়, এটা কি পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী হয়, এবং এখানে কি কোনো পায়ু নেই যেহেতু হচ্ছে এরা নিম্নমানের। হ্যাঁ,
তাই এদের কোনো পায়ু নেই। তাহলে পৌষ্টিক নালী যেটা শুরু হয়েছে সেটা কি পায়ু ছিদ্রবিহীন, যেহেতু এরা অনুন্নত পায়ু ছিদ্রবিহীন। এবং পৌষ্টিক নালীর সাইড দিয়ে কি আমাদের অনেক শাখা প্রশাখা গেছে না, তাহলে শাখা প্রশাখা যুক্ত এবং পায়ু ছিদ্রবিহীন। তাহলে পৌষ্টিক নালী কি পায়ু ছিদ্রবিহীন এবং শাখান্বিত। ঠিক আছে, সেম ভাবে বলতে পারি। এখন বলো তো ভাই, পৌষ্টিক নালী শেষ, আমাদের পৌষ্টিক নালী কি কাজ করে? খাবার গ্রহণের কাজ করে, খাদ্য গলদ্ধকরণের কাজ করে। এখন খাদ্য গলদ্ধকরণ বা হজমের পর সেটা কি হবে? বর্জ্য হিসেবে রেচন হবে, রেচন হবে বা নিষ্কাশন হবে। সেটাকে তো কি বলি? রেচন সিস্টেম বলি না, বা রেচন তন্ত্র বলি। তাহলে পৌষ্টিক তন্ত্রের সাথে সম্পর্কিত, বিপরীতভাবে সম্পর্কিত কি? রেচন তন্ত্র। তাহলে আমি পৌষ্টিক তন্ত্র ব্যাপারে বলা শেষ, তারপরের পয়েন্টটি বলবো রেচন তন্ত্র। তো রেচন তন্ত্র পৌষ্টিক তন্ত্রের মতোই শাখান্বিত। রেচন তন্ত্র কেমন? শাখা প্রশাখা যুক্ত। সেম ভাবে দেখো, পৌষ্টিক নালী যদি ওপরে হয়, এটা ধরো যে রেচন নালী, বুঝছো? যে পৌষ্টিক নালীও শাখা প্রশাখা যুক্ত এবং পায়ুছিদ্রবিহীন। রেচন নালী সেটাও শাখা প্রশাখা যুক্ত, বা রেচন তন্ত্র সেটাও শাখা প্রশাখা যুক্ত, রেচন নালী যুক্ত। এবং এই যে এইটা সবচেয়ে বেশি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের প্লাটিহেলমিনথেসে এক ধরনের বিশেষ কোষ থাকে রেচন তন্ত্রে, সেটার নাম হচ্ছে শিখা কোষ বা ফ্লেম সেল। সেটাকে কি বলা হয়? শিখা কোষ বা ফ্লেম সেল। এখন মনে রাখবো কিভাবে? শিখা, আগুনের শিখা যেমন এই ধরনের, এই কোষটাও দেখতে আমাদের আগুনের শিখার মতো, ঠিক আছে? এই ধরনের আগুনের শিখার মতো। এটা হচ্ছে আমাদের ফ্লেম সেল, এটাকে বলবো ফ্লেম সেল। ফ্লেম সেল, ফ্লেম ফ্লেম ফ্লেম, ফ্লেমে ফ আছে না, আবার প্লাটিহেল মিনথেসে প আছে, তাহলে প ফ পাশাপাশি না? তাহলে প্লাটিহেল মিনথেসের প, ফ্লেম সেলের ফ, প ফ, প্লাটিহেল মিনথেস, পতে প্লাটিহেল মিনথেস, পতে ফ্লেম সেল। ফ্লেম মানে কি? আগুনের শিখা। তাহলে শিখা কোষ কোন পর্বে থাকে? প্লাটিহেল মিনথেসে থাকে। যদি বলে ফ্লেম সেল কোন পর্বে থাকে? প্লাটিহেল মিনথেসে থাকে। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। তারপর দেখো, এই যে এটা কি? রেচন তন্ত্রের অংশ। এইবার যদি আমি বলি যে পৌষ্টিক তন্ত্র শেষ, রেচন তন্ত্র শেষ, এইবার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের সংবহন তন্ত্র বা শ্বসন তন্ত্র। যে আমরা যে শুধু খাবার গ্রহণ করছি তাহলে তো হবে না, আমাদের শ্বাস নিতে হবে, আমাদের কি করতে হবে? রক্ত সংবহন করতে হবে। এটা মানুষের ক্ষেত্রে। কিন্তু দেখো, এই যে আমাদের কৃমি আছে সেটা কি পরজীবী না? অনুন্নত না? অনুন্নত, পরজীবী। সে অন্যের বাসায় বাস করে, অন্যের খাদ্য গ্রহণ করে। বলতো ভাই, তার কি কোনো শ্বাস প্রশ্বাসের দরকার আছে? অবশ্যই দরকার নেই। তাহলে কি তার কোনো শ্বসনতন্ত্রের দরকার আছে? দরকার নেই। তার, সে তো অনুন্নত, তাই ওই শ্বসনের মাধ্যমে অক্সিজেন নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু শ্বসনই হচ্ছে না, তাহলে কি সংবহন তন্ত্র বা রক্ত সংবহন তন্ত্রের দরকার আছে? অবশ্যই নাই। তাহলে এই যে আমাদের প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত জীব আছে, তাদের কোনো রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র নেই। ঠিক আছে? এবং এরা আগেও বলেছি যে এরা হচ্ছে পরজীবী, এবং কতক প্রজাতি আছে মুক্তজীবী, যারা কিসের মধ্যে? কাদায় বাস করে বা বিভিন্ন জায়গায় বাস করে। ঠিক আছে? তারপর যদি আমি বলি যে এদের প্রজনন, এদের প্রজননের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এই যে প্লাটিহেলমিনথেস এরা কিভাবে প্রজনন করে? এদের যদি লিঙ্গর কথা লক্ষ্য করি, এরা অনুন্নত। আমাদের এরপর আছে নেমাটোডা বা গোলকৃমি, তাদের থেকে তো এরা অনুন্নত। তো এরা হচ্ছে উভলিঙ্গ। এরা কেমন? উভলিঙ্গ। মনে রাখবা, উভলিঙ্গ হচ্ছে একটা অনুন্নত বৈশিষ্ট্য, যেটা একই দেহে দুইটা লিঙ্গ বাস করতেছে, উভলিঙ্গ। তাহলে কি এটা অনুন্নত বৈশিষ্ট্য? উদ্ভিদের মধ্যে উভলিঙ্গ থাকে, প্রাণীর মধ্যে থাকে, ম্যাক্সিমাম গেছে থাকে না। তো উভলিঙ্গ, এবং এটাও কি যৌন জননে সক্ষম। এবার যদি বলি এদের লার্ভা দশা, লার্ভা দশার দিকে লক্ষ্য করলে সব পর্বের লার্ভা দশা আছে। এই যে প্লাটিহেলমিনথেস, এটা 3 নাম্বার পর্ব হলেও এর লার্ভা দশা আছে 4টা। কয়টা? 4টা। একটা হচ্ছে রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট এবং সিস্টিসার্কাস। অনেক কঠিন কঠিন নাম, তাই না? কিন্তু আমরা কিন্তু একটুখানি যদি মনে করি, দেখো আমাদের বিনোদনের জন্য কি কি লাগতো আগেকার আমলে? বিনোদনের জন্য রেডিও ব্যবহার হতো, আগে তো টিভি ছিল না। তারপর আগেকার আমলে বিনোদনের জন্য সার্কাস খেলা হতো। ঠিক আছে? বিনোদনের জন্য মানুষ গ্রামে গঞ্জে সার্কাস খেলা দেখতো, আবার রেডিও দেখতো। তো এই বিনোদন যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখো রেডিয়া, রেডিও থেকে ধরো রেডিয়া আসছে, সার্কারিয়া, সার্কাস থেকে আসছে সার্কারিয়া,
আবার সিস্টি সার্কাস, এখানেও সার্কাস আছে। তো 3টা পয়েন্ট কিন্তু 3টা লার্ভা দশার নাম কিন্তু আমি বলতে পারতেছি আমাদের পুরাতন আমলের বিনোদন থেকে, যে একটা হচ্ছে রেডিও, আমাদের সার্কাস, রেডিয়া, সার্কারিয়া, সিস্টি সার্কাস। আর একটা মনে রাখবো স্পোরোসিস্ট, স্পোর তৈরির মাধ্যমে যে লার্ভা দশাটা হয়, স্পোরোসিস্ট। তাহলে বলো তো লার্ভা দশাগুলো কি কি? রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টি সার্কাস। 3টা হচ্ছে আগেকার আমলের বিনোদনমূলক, আর স্পোরোসিস্টটা আলাদা করে মুখস্থ করতে হবে। এখন দেখো একটা জিনিস আছে আমাদের যে বৈশিষ্ট্যগুলো মোটামুটি হয়ে গেল। এখন একটা এক্সট্রা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের শিখাকোষ বা ফ্লেম সেল যেটা, সেটার আরো কিছু নাম আছে বিভিন্ন বইয়ে। তো ফ্লেম সেল, সেটার একটা নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। সেটার একটা নাম কি? প্রোটোনেফ্রিডিয়া। প্রোটোনেফ্রিডিয়া। তারপর আরো একটা নাম আছে, সেটার নাম হচ্ছে সোলানোসাইট। তো এই যে ফ্লেম সেল, সেটার আবার 2টা আরো নাম আছে। ফ্লেম সেলকে শিখাকোষ বলা যায়। ফ্লেম সেল প্লাটিহেল মিনথেসে পতে প্লাটিহেল মিনথেস, ফতে ফ্লেম সেল। ফ্লেম সেল মানে আগুনের শিখা, ফ্লেম ফ্লেম। তাহলে শিখাকোষ। এবং 2টা এক্সট্রা নাম মনে রাখবো, একটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। আমরা অ্যানেলিডাতে পড়বো নেফ্রিডিয়া। প্রোটো মানে আগে, তাহলে অ্যানেলিডার যারা আগে আছে আমাদের প্লাটিহেল মিনথেস, তো সেই জন্য এখানে নেফ্রিডিয়া থাকে না, এখানে থাকে প্রোটোনেফ্রিডিয়া। তারপর কি থাকে? সোলানোসাইট থাকে। সাইট মানে কোষ, সোলানো মানে আগুনের মতো কোষ, এইরকম সোলানোসাইট। এখন আমরা যে বিষয়টা দেখব এর হচ্ছে উদাহরণ। তো আমি যদি আরেকবার রিক্যাপ করি আমাদের প্লাটিহেল মিনথেস, প্লাটিহেল মিনথেসের ভিত্তি তো আমরা পারি, ঠিক আছে, এটা অনুন্নত। এবং এর চিত্র কিভাবে মনে রাখবো? আমাদের পাতার চিত্র দেখে, পাতার যে সকল বৈশিষ্ট্য সেগুলো। তো প্রথমে পাতার কথা বলতে কি বলবো, যে এরা পাতা বা ফিতার মতো চ্যাপ্টা। কেমন চ্যাপ্টা? পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চাপা বা চ্যাপ্টা, ঠিক আছে। এবার পাতায় কি থাকে? পাতা মসৃণ হয়, তাহলে কিউটিকল আবরণযুক্ত। দেহপ্রাচীর কেমন? কিউটিকল আবরণযুক্ত। কখনো কখনো মসৃণের উপর সামান্য কি হয়? রোম জাতীয় থাকে, মানে সিলিয়াযুক্ত এপিডার্মিস। তাহলে কি দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস এবং কিউটিকলে আবৃত। এবার বৈশিষ্ট্য মানে পাতার উপরের আবরণ শেষ। এবার পাতার আসো বোটায়। পাতার যদি বোটা, এই কৃমির হচ্ছে মুখ। তাহলে পোষক দেহের সাথে সংযুক্তির জন্য কি থাকবে? চোষক বা হুক থাকবে। হুক যেন সেটা ভালোভাবে আটকে থাকতে পারে, এবং চোষক হচ্ছে যেন খাবারগুলো চুষে নিতে পারে। চোষক বা হুক থাকবে। এখন যদি আমি পাতার আরো নিচের দিকে যাই, সেটা কি? আমি মুখ থেকে কি পাবো? পৌষ্টিক নালী পাবো। তাহলে পৌষ্টিক নালীগুলো কেমন? শাখান্বিত এবং পায়ছিদ্রবিহীন, যেহেতু অনুন্নত। এবার পৌষ্টিক নালী শেষ, পৌষ্টিক শেষ, এবার রেচন নালী। রেচন নালীও কেমন? শাখা প্রশাখা যুক্ত। এবং রেচন নালীতে এক ধরনের বিশেষ কোষ আছে, সেটার নাম হচ্ছে ফ্লেম সেল বা শিখাকোষ। শিখাকোষের 2টা নাম, একটা হচ্ছে সোলানোসাইট আর একটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। রেচন নালী, পৌষ্টিক নালী শেষ, এবার আসো শ্বসন নালী, শ্বসনতন্ত্র এবং হচ্ছে আমাদের কি? সংবহন, রক্ত সংবহন তন্ত্র। এরা যেহেতু অনুন্নত, তাই এদের কি কোনো শ্বাস প্রশ্বাস লাগবে না, এরা পরজীবী। তাই এদের কি কোনো শ্বসনতন্ত্র নেই, শ্বসনতন্ত্র নেই বলে রক্ত সংবহন তন্ত্রও অনুপস্থিত। এরপর আবার বললাম যে এরা পরজীবী, কিন্তু কিছু প্রজাতি আছে মুক্তজীবী। তারপর কি বলবো? এদের জনন, প্রত্যেকেরই তো জনন হয়। এরা হচ্ছে উভলিঙ্গ, যেহেতু এরা অনুন্নত তাই এরা উভলিঙ্গ, এবং এদের যৌন জনন ঘটে। এবার বলো তো ভাই, এদের হচ্ছে কয়টা লার্ভা দশা আছে? এরা 3 নাম্বার পর্ব হলেও এদের লার্ভা দশা আছে 4টা। এবং মনে রাখার উপায় কি? এরা হচ্ছে আগেকার আমলের বিনোদনের মাধ্যম। একটা হচ্ছে রেডিও থেকে রেডিয়া, আর সার্কাস থেকে সার্কারিয়া, সার্কারিয়া এবং কি সিস্টি সার্কাস। আর একটা হচ্ছে স্পোরোসিস্ট। শেষ। দেখছো কি সুন্দর ভাবে আমরা ইজিলি মনে রাখতে পারতেছি শুধুমাত্র একটা পাতার চিত্র দিয়ে, ঠিক আছে। তো এইভাবে পড়লে আমি আশা করব যে অনেক দিন এটা মনে রাখা সম্ভব, পসিবল। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো। প্রতিটা পর্বেই এরকম গুরুত্বপূর্ণ কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, তার আগে আমরা উদাহরণটা শেষ করি। যেহেতু এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি, প্লাটিহেল মিনথেস, প্লাটিস মানে চাপা, এবং হেলমিন মানে ওয়ার্ম বা কৃমি। তো এই যে কৃমিগুলা, সেটা কেমন হবে? চাপা চাপা হবে। তো এটা হচ্ছে চ্যাপ্টা কৃমি। যত চ্যাপ্টা কৃমি আছে সবই প্লাটিহেল মিনথেস।
তারপর কি যকৃৎ কৃমি। যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নামটাও ইম্পর্টেন্ট। যকৃৎ কৃমি হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, বারবার পড়তে হবে, ফ্যাসিওলা হেপাটিকা। এটা ভেড়ার মধ্যেও থাকে এবং এইটা কিন্তু আমাদের যে পশু আছে তাদের আমাদের লিভারটা নষ্ট করে ফেলে, যকৃৎ নষ্ট করে ফেলে যে কৃমিটা, ওই জন্য যকৃৎটা কেটে ফেলতে হয়। তো যকৃৎ কৃমি বা ফ্যাসিওলা হেপাটিকা। তারপর কি আছে হাতুড়ি মস্তক কৃমি। এই যে হাতুড়ি মস্তক, মাথায় হাতুড়ি, ওটা কিন্তু আসলে হাতুড়ি না ভাই, ওটা হচ্ছে আসলে হুক বা চোষক। সে দেখতে হাতুড়ির মতো, তাই এটাকে বলছে হাতুড়ি মস্তক কৃমি। তারপর আছে ফিতা কৃমি। তো আমরা কি জানছি, চ্যাপ্টা, পাতা বা ফিতার মতো। তো ফিতা কৃমি, দুই ধরনের ফিতা কৃমি আছে, একটা হচ্ছে কুকুরের ফিতা কৃমি আর একটা হচ্ছে শূকরের ফিতা কৃমি। তো বলতে গেলে দেখো, আমরা কিন্তু অনেক সময় গালি দিই, তাই না, কুকুর আর শূকর বলে। তো এই দুইটারই আবার ফিতা কৃমি আছে, কি একটা হাস্যকর ব্যাপার। তো কুকুর এবং হচ্ছে শূকরের ফিতা কৃমি। আর মনে রাখতে হবে যে শূকরের যে ফিতা কৃমি, সেটার বৈজ্ঞানিক নামটা আলাদা করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শূকরেরটা টাইনিয়া সোলিয়াম। কি? টাইনিয়া সোলিয়াম। এটা হচ্ছে শূকরের ফিতা কৃমি, এটা আলাদা করে মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। এবার যে ইন্টারেস্টিং জিনিসটা এই প্লাটিহেলমিনথেসের, সেটা হচ্ছে একটা বিশেষ উদাহরণ, সেটা হচ্ছে মানুষের রক্তকৃমি। মানুষের রক্তকৃমি, সেটা হচ্ছে সিস্টোজোমা ম্যানসনি। সিস্টোজোমা ম্যানসনি, এটা কেন ইম্পর্টেন্ট? তো এই কৃমিটা আমাদের রক্তের মধ্যে হয়, ঠিক আছে? এবং এই যে সিস্টোজোমা ম্যানসনি, এটা রক্তকৃমি, এটার ফলে একটা অসুখ হয়, ঠিক আছে, এক ধরনের রোগ হয়, সেটার নাম হচ্ছে সিস্টোসোমাসিস। দেখো, সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোজোমা, এটা একটা গণের নাম। তো এই গণের যে সকল কৃমি আছে তাদের ফলে একটা রোগ হয়, সেই রোগের নাম সিস্টোজোমাসিস। এবং এই রোগের আরেকটা নাম আছে অঞ্চলভেদে, সেটার নাম হচ্ছে স্নেইল ফেভার। ফেভার মানে হচ্ছে জ্বর এবং স্নেইল মানে হচ্ছে শামুক। তাহলে স্নেইল ফেভার মানে হচ্ছে শামুক জ্বর। এটাকে কি বলা হয়? শামুক জ্বর। তো স্নেল ফেভার কি? শামুক জ্বর। আচ্ছা ভাই, বুঝলাম। শামুকের আবার জ্বর হওয়া শুরু হইলো কবে থেকে, তাই না? আমাদের অসুখ হচ্ছে মানুষের রক্তকৃমি ফলে সৃষ্টি হচ্ছে সিস্টোজোমাসিস, যেহেতু এর নাম কি সিস্টোজোমা মানসনি। তাহলে সিস্টোজোমা গণের যত কৃমি আছে সেগুলো থেকে তৈরি হবে সিস্টোজোমাসিস। মানলাম ভাই, সিস্টোজোমা দিয়ে সিস্টোজোমাসিস। এটার নাম আবার স্নেল ফেভার বা শামুক জ্বর কবে হইলো বা কি জন্য হইলো, তাই তো? তা দেখো, এটা একটা গল্প আছে যে আমাদের যে সকল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল আছে, যেখানে আমাদের ক্ষেত খামার ভালো হয়, চাষবাস ভালো হয়, সেখানে কি হয়, চাষের সময় যে আমাদের খাল বিল বা মাঠ যেটা, সেটা সেখানে কি থাকে, শামুক থাকে, অসংখ্য শামুক পড়ে থাকে। যদি গ্রামে যাও তাহলে দেখতে পারবা, বা গ্রামের লোকজন ভালো ফিল করতে পারবা যে শামুক পড়ে থাকে। তো এই সকল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কৃষক যখন ওই মাঠে কাজ করে বা খাল বিলে কাজ করে, তখন কোনো না কোনো ভাবে শামুকের সংস্পর্শে আসে, পায়ে বা যে করে ভাবেই শামুকের সংস্পর্শে আসে। সেই শামুকের মধ্যে পোষক হিসেবে থাকে এই মানুষের রক্তকৃমি। রক্তকৃমি মানুষের, কিন্তু পোষক হিসেবে থাকে শামুকের দেহে, ঠিক আছে? শামুকের দেহে অবস্থান করে। যখন মানুষ বা কৃষক ওই শামুকের সংস্পর্শে আসে, তখন ওই যে শামুকের ভিতরের কৃমি, সেটা ওই মানুষের বডিতে চলে যায়। তো মানুষের বডিতে চলে যায় শামুকের মাধ্যমে, এবং মানুষের বডিতে গিয়ে যে সমস্যাটা তৈরি হয়, যে রোগটা তৈরি হয় মানুষের রক্তে গিয়ে, সেটা এক ধরনের জ্বর। এবং যেহেতু শামুকের মাধ্যমে হচ্ছে, তাই এটাকে বলা হয় শামুক জ্বর বা স্নেল ফেভার। বুঝছো কিনা? যে মানুষের রক্তকৃমি হলেও এটাকে স্নেল ফেভার বলা হয়, কারণ হচ্ছে শামুকের মাধ্যমে মানুষের দেহে ট্রান্সফার হয়, সেই জন্য এটাকে স্নেল ফেভার বা শামুক জ্বর বলা হয়। আর সিস্টোজোমাসিস বলা হয় সিস্টোজোমা গণভুক্ত কৃমির দেহে এই কৃমিটা থাকে, সিস্টোসোমাসিস। তো আমি আশা করব যে তোমাদের এই প্লাটিহেল মিনথেস নিয়ে কোনো আর সমস্যা হওয়ার কথা না। এই পাতার কথা চিন্তা করলে, এই পাতার মাথা থেকে শেষ পর্যন্ত শাখা প্রশাখা এগুলো বলতে বলতে তোমাদের হয়ে যাবে। তো তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা হয়, এই ক্লাসটা দুই একবার রিপিট করে দেখলে একদম এখানেই কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না?
আর এরপরে আমরা নেক্সট ক্লাস নিয়ে কথা বলবো, প্লাটিহেল মিনথুসের পর আছে নেমাটোডা। আর আমি আশা রাখবো যে আপনারা এই ক্লাসগুলো রোজা থেকে যেহেতু নেওয়া হচ্ছে, তো ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।